আপনারা দেখছেন ভোটের ক্যারাভ্যান ডোমজুর কেন্দ্র থেকে সরাসরি। আমার সহকর্মী জগন্নাথ আমাদের সঙ্গে রয়েছেন। অডিয়েন্সের কাছ থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে নেব, একটু হাত তুলবেন প্লিজ। নাও, হ্যাঁ ওই যে দাদা তখন কিছু বলছিলেন, হ্যাঁ দাও না দাও, একটু উঠে দাঁড়ান। আচ্ছা, উত্তম বাবু বলছিলেন যে তাদের দীর্ঘ 15 বছরে অনেক বামেদের ভোট সংক্ষেপে please। গ্রামে চলে যাচ্ছে, তৃণমূলে যাচ্ছে। তাহলে আমি বলছি, তাহলে বর্তমান 2026-এর যে বিধানসভা ভোটে, সেই বিধানসভা ভোটে কি উত্তম বাবুরা খাতা খুলতে পারবে? আর খাতা খুলতে পারলে কটা খুলবে যদি বলেন। উত্তম বাবু, দেখুন, আপনি তো জ্যোতিষী নয়, বাংলার মানুষ ঠিক করবে। খাতা খুলবে কি আপনি 4টা মের পরে প্রশ্ন করবেন? আমি তো জ্যোতিষী নয়। মানুষের উপর আস্থা রাখুন না। মানুষ কাকে ক্ষমতায় আসবে, কোন দল কত আসন পাবে, আপনি যদি ধরেই নেন তৃণমূল কংগ্রেস 294টা পাবে, তাহলে আপনার ধারণা। ধন্যবাদ। আমি এখানে একজনের প্রশ্ন নেব, প্লিজ বলুন। আমি প্রশ্ন করতে যাই, বিজেপির যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি প্রথমেই বক্তব্য শুরু করলেন ল্যান্ড মাফিয়া দিয়ে। আচ্ছা, আপনাদের যে প্রার্থী দাঁড়িয়েছে ডোমজুড়ে, সেই প্রার্থীর জগদীশপুরের বুকেতে পেল্লাই পেল্লাই বিল্ডিং, এবং বিল্ডিং এর ওপর লেখা আছে রাহু ভবন। কেন লেখা আছে? তিনি কি করেন? আপনি বলুন, রাহু ভবন কেন লেখা আছে? ধন্যবাদ। আমি উত্তর নিই। সেকেন্ড প্রশ্ন, না প্লিজ একটা করে। সেকেন্ড প্রশ্ন উত্তম বাবু এবং কংগ্রেসের যিনি মুখপাত্র। না, এত প্রশ্ন একজনের থেকে নেওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। একটা করে প্রশ্ন প্লিজ। প্রথম কথা হচ্ছে যে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য, আমি সুযোগ পেলাম বলতে। তাহলে কি ওনারা বকলমে স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ ল্যান্ড মাফিয়াদের জায়গা? এবং যদি আমাদের প্রার্থীর নামে অভিযোগ থাকে, তাহলে রাজ্যের প্রশাসন তৃণমূলের, তিনি একসময় তৃণমূলের প্রধান ছিলেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এখানে একটা প্রশ্ন। আপনাদের সম্প্রতি যে চার্জশিট প্রকাশ করেছেন অমিত শাহ, সেই চার্জশিটে আমরা দেখেছি যে তৃণমূলের দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ রয়েছে। সেখানে কয়লা থেকে, গরু থেকে, বালি থেকে, এসএসসি থেকে, রেশন থেকে একের পর এক তার খতিয়ান রয়েছে। তার পাল্টা কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেস যে চার্জশিট পেশ করে, সেখানে একদম ছবি দিয়ে একজন কোল মাফিয়ার ছবি দিয়ে তারা অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী অমিত শাহ তাদের সঙ্গে তারকে ছবিতে পাওয়া যাচ্ছে। ঠিক, খুব ভালো বলেছেন মৌপিয়া। প্রথম কথা হচ্ছে যে তাহলে এই ছবিটা তো এরকমটা নয় যে বিজেপি চার্জশিট পেশ করলো আর সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস ছবি পাঠিয়ে কালেকশন করলো। আমার ছবিগুলো আগে ছিল, আগেও অভিযোগ করেছে তৃণমূল, আগে ছিল, তাহলে অভিযোগ করছে কেন? এমনকি তাদের একজন সম্প্রতি আপনাদের একটি দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্বের আনুষ্ঠানিক ঘোষণা যখন হয়েছে, অর্থাৎ সেটা যখন ইস্যুড হয়েছে, সেই সময় তৃণমূল কংগ্রেস জাস্ট গত মাসেই সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রথম কথা হচ্ছে আমরা যারা বিরোধীরা আছি তারা অভিযোগ করতে পারি, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি এই রাজ্যে দাঁড়িয়ে অভিযোগ করে যে এই লোকটা চোর, এই বিজেপিতে আছে, এই লোকটা চোর, এই সিপিএম এ আছে, তাহলে বলবো প্রশাসন কার হাতে আছে? প্রশাসন কার হাতে আছে? তারা ব্যবস্থা নিচ্ছে না কেন? এখানে শুভ্রকান্তি বাবুর কাছে রাহু ভবন তৈরি হয়েছে তৃণমূলের আমল, তৃণমূল কংগ্রেস থাকাকালে। গোবিন্দ বাবু, এক সেকেন্ড, সবিতা ব্রত বাবু এক সেকেন্ড। আমার এখানে তাহলে শুভ্রকান্তি বাবুর কাছে প্রশ্ন। এক সেকেন্ড ধৈর্য ধরুন। এটা তো ডোমজুর থেকে যখন রাজীব বন্দ্যোপাধ্যায় আপনাদের দল ছেড়ে বিজেপিতে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বললেন বন সহায়ক পদে দুর্নীতি হয়েছে, বনমন্ত্রী ছিলেন রাজীব ব্যানার্জি। যে তৃণমূল কংগ্রেসে ফিরলেন, তারপর এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর 5 বছর ঘুরে আরেকটা ভোট সামনে চলে এলো আপনাদের প্রার্থী, ডেবরার প্রার্থী। প্রশ্ন হচ্ছে, যদি দুর্নীতি হয়ে থাকে, কেন অভিযান হলো না, কেন ব্যবস্থা হলো না, কেন তদন্ত হলো না? না, আপনি হয়তো জানেন যে বনসহায়ক পদে যে দুর্নীতির কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, তার তদন্ত হচ্ছে, এখনো তদন্ত চলছে। এবং আমি এরকম অনেক বনসহায়ককে জানি যে তারা অলরেডি চাকরি ছেড়ে দিয়েছে, এবং কিন্তু তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া চলছে। যেরকম ওনাদের তদন্ত প্রক্রিয়া চলে, বিজেপির যেরকম চলছে তদন্ত প্রক্রিয়া, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নারদার তদন্ত প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত, ওরকম চলছে। উনি যেটা বললেন যে আপনি যখন বলেছেন, আমি বলিনি, আপনি যখন বলেছেন সৌজন্য বজায় রেখেছে, আমি একটাও কথা বলিনি। আপনি অত্যন্ত ভদ্রলোক আমার দেখে মনে হচ্ছে, যেটা বিজেপির সাথে মানানসই নয়। এরকম কোনো মন্তব্য করবেন না প্লিজ। যাই হোক, না প্লিজ, পলিটিক্যাল কথাবার্তা বলুন, কিন্তু এরকম কোনো ঘটনা কারো কোনো দল সম্পর্কে বললাম না, কোনো দল সম্পর্কে না। আমি বলিনি, আমি বলিনি না, উনি আমাকেই ভদ্রলোক বলেন, কিন্তু বাজপেয়ী যে যিনি মমতা ব্যানার্জির বাড়িতে এসে ওনার মায়ের পায়ে নমস্কার করেছিল, তাকে উনি ভদ্রলোক মনে করেন না। আর মালপোয়া খেয়েছিল সেটা বলুন। ভদ্রলোক দেখেছেন। এক মিনিট, উনি যেটা এবং সেই দলের সঙ্গে ওনার দিদি কিন্তু গিয়েছিলেন জোট করতে, তখন বিজেপি ভদ্রলোক ছিল না।
মাফিয়া, পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কতগুলো ফৌজদারি মামলা আছে এবং সেই মামলাগুলোর স্টেটাস কি। কোর্ট তাকে কোনো কারণে, কোনো অজ্ঞাত কারণে, আমি বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখে বলছি, কোনো অজ্ঞাত কারণে তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আপনি দেখে নেবেন। এক সেকেন্ড, আপনি যে কথা বলছেন ঠিকই, যে সত্যি তো সারদা নারদা ইত্যাদির তদন্ত কেন হচ্ছে না? আমার প্রশ্ন হচ্ছে যে যখন সারদা কেলেঙ্কারি সারফেস করে 2013, নারদা যে প্রসঙ্গগুলো আপনি তুলছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তারপর তো 2020 পর্যন্ত বা 2016 নারদা কেলেঙ্কারি, তারপর তো 2020 পর্যন্ত শুভেন্দু অধিকারী আপনাদের দলে ছিলেন। দলগতভাবে ব্যবস্থা নেননি কেন? দলগতভাবে আপনাদের একের পর এক গুরুত্বপূর্ণ পোর্টফোলিও নিয়েছিলেন। দলগতভাবে ব্যবস্থা, নাকি আসলে ব্যাপারটা এটাই এসে দাঁড়াচ্ছে যে আমার শিবিরে থাকলে, সেটা তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষেই, আমার শিবিরে থাকলে তিনি পরিচ্ছন্ন, অন্য শিবিরে গেলে, যেমন মানস রঞ্জন ভূঁইয়া যাকে আমরা দেখেছিলাম, যার বিরুদ্ধে খুনের অভিযোগ, ছাত্র খুনের অভিযোগ আনা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কৃষ্ণপ্রসাদ জানা, সম্ভবত কৃষ্ণপ্রসাদ জানা, মেদিনীপুরে, সেখানেও আমরা দেখেছি যখন মানস ভূঁইয়া তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, তারপর আর তা নিয়ে কিছু হলো না। দুটো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, 33টা বিভিন্ন সরকারি পদের অধিকারী, বাড়িতে বাবা ভাই সবাই হচ্ছে এমপি, তারপরেও কেন দল ছাড়লেন? দল তদন্ত শুরু করেছিল বলেই, বাঁচার জন্যই বিজেপির হাত ধরেছিল। সবিতা ব্রত, দল তদন্ত শুরু করেছিল, আপনি কি মানে জানেন? আপনাদের দল কি ওয়াশিং মেশিন? হ্যাঁ, আপনাদের দল কি এরকম এরকম একটা লোককে নিলেন কেন? একদম এরকম একটা লোককে আচ্ছা, নিলেন কেন? এবার উত্তর নিয়ে এক সেকেন্ড। আপনি বলেছেন, উত্তমবাবু এক সেকেন্ড, আমি আসবো আপনার কাছে, বলুন। প্রথম অনেকগুলো অভিযোগ এসছে। না না, এই পয়েন্টে আসুন। কোনটা? মানে যে দল কি আপনার দল না, কি আমার দল ওয়াশিং মেশিন নয়, একদম নয়। আমার দল হচ্ছে মন্দির। সেখানে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে, সেখানে আসবে ডাকাত আসবে, দস্যু রত্নাকর, তাকে বাল্মীকি করা হবে। মানে তিলককে জয় শ্রীরাম বলে শুদ্ধ করে। আপনি মন্দিরকে অসম্মান করলেন। আপনি কি বললেন? শুভেন্দু অধিকারীকে? আমি শুভেন্দু অধিকারীকে বলিনি, শুভেন্দু অধিকারীকে বলিনি, শুভেন্দু অধিকারীকে বলিনি, একদম নয়, একদম নয়। আমি প্রতিবাদ করছি, এক সেকেন্ড। আমি বিরোধী দলনেতা, আমাদের রাজ্যের, আমি যেমন মুখ্যমন্ত্রী, অবশ্যই বিরোধী দলনেতা কারো সম্পর্কে কোনো অনভিপ্রেত কোনো ব্যক্তি আক্রমণ, সেটা আমি অ্যালাউ করি না। আপনি যদি এই ডাকাত এসে বাল্মীকি হবেন এটা শুভেন্দু অধিকারী প্রসঙ্গে না, বলে থাকেন, একদম বলছি আমি না। আপত্তি করছি। না না, একদম বলছি না, আপনি আমার কথাকে মিস ইন্টারপ্রিট করছেন। এই যে অন্য দলের আশাটাকে বিজেপিতে আসে ওয়াশিং মেশিন বলা হয়। আচ্ছা, আপনারা কেন রেজ্জাক মোল্লার কথা বলেন না বলুন তো? 2011 সালের 13ই মে বিকেল অব্দি উনি সিপিএম ছিলেন, সন্ধ্যেবেলা বললেন হেলে ধরতে পারে না, কেউটো ধরতে পারে। তার সিদ্ধারা তাকে কি তৃণমূল কংগ্রেস ওয়াশিং মেশিনে নিয়ে নিল? আচ্ছা, তারপরে আচ্ছা ওই যে ঋতব্রত আজকে আইএনটিউসির বিরাট বড় নেতা, তাকে কোন ওয়াশিং মেশিনে নিয়ে নিল? এগুলো বলতে হবে তো। শুধু বিজেপির ঘরে এলেই ওয়াশিং মেশিন, সেটা তো বলছেন না। এক সেকেন্ড। উনি কিন্তু মন্দির বলে মন্দিরকে অসম্মান করলেন। কারণ না, একদম না, শুনে, চোরেদের জন্য ওয়াশিং মেশিন একদম না। মন্দির সবার জন্য খোলা থাকে। মন্দির বলে একটা চোরকে মন্দির পরিষ্কার সবার করে জন্য দিতে যেতে পারে, পারে না। মন্দিরে সবাই আসতে পারে। সমর্থন করতে পারে না। মন্দিরের দরজা কারোর জন্য খোলা থাকে না, মন্দিরের দরজা কারোর জন্য বন্ধ থাকে না, মন্দিরের দরজা কারোর জন্য বন্ধ থাকে না। আমার একটা একদম, আরে বিজেপি রাজনীতির মূল ভিত্তি তো মন্দির। মন্দির বাদ দিলে বিজেপি উঠে যাবে। মন্দির মসজিদ বাদ দিলে বিজেপি উঠে যাবে। আমরা দেখেছি কিভাবে মন্দির মসজিদ ছাড়া বিজেপি কিছু দেখেছি। আমার একটা মন্দিরকে নিয়ে রাজনীতি করাই হচ্ছে বিজেপির মূল লক্ষ্য। থামতে বললে থামতে হবে, এক সেকেন্ড, থামতে বললে থামতে হবে। আমার একটা সিম্পল রুল আছে যে আমার শোতে যে কোনো রাজনৈতিক নেতা নেত্রী সম্পর্কে যদি কোনো অনভিপ্রেত শব্দ ব্যবহার হয় তাহলে সেটা আমি কাউন্টার করি, সেটা ইচ্ছাকৃতভাবে বেরিয়ে আসুক বা অনিচ্ছাকৃতভাবে। আমি উত্তমবাবুর কাছে আসি। আপনি মন্দির মসজিদ মন্দির ইত্যাদি বলছেন, হুমায়ুন কবিরের সঙ্গে কোন মন বুঝতে গেছিলেন মোহাম্মদ সেলিম, বলুন তো একটু। হুমায়ুন কবিরের অনেকক্ষণ আপনি পোলারাইজেশন আরে পলিটিক্সের কথা বলছেন। হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলতে যাওয়াটাই মানে অপরাধ না, আপনার মনে হয় হুমায়ুন কবিরের? কে বলেছে হুমায়ুন কবিরের সঙ্গে মন বুঝতে গেছে? মোহাম্মদ সেলিম বলেছেন। অবশ্যই। হুমায়ুন কবির কি চায়? আর মুসলিম লীগের সঙ্গে মোহাম্মদ সেলিম, শুনুন, মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের মন বুঝতে যদি গিয়েছিলেন, তার পরের দিনেই জনসভায় বলেছিলেন যে আমি করজোরে ক্ষমা চাইছি যে অধীর আর সেলিমকে হারাবার জন্য ওই ধরনের একটা মারাত্মক কথা আমাকে বলতে হয়েছিল। তার প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। সেই প্রতিবাদ করেছে যে মমতা ব্যানার্জির নির্দেশে আজকে হিন্দুদের কেটে গঙ্গার জলে ফেলা হবে, ডাইরেক্ট বলছে মমতার নির্দেশে। দেখাটা কেন? সেটা সেলিম হুমায়ুনকে শুধরে দিয়েছেন। বাংলার রাজনীতিতে এসব চলে না। উনি শোধরাতে গেছেন? অবশ্যই, উনি শোধরাতে গিয়েছেন? অবশ্যই।
মোহাম্মদ সেলিম নিউ টাউনের হোটেলে হুমায়ুন কবিরকে শোধরাতে হুমায়ুনকে গিয়েছিলেন। পরামর্শ দিয়েছেন তুমি অন্যায় স্বীকার করো, তুমি যে ভুল বলেছো, উনি তুমি এটা যে ভুল বলতে বলেছো। গেছিলেন। অবশ্যই আমরা তো বলছি মোহাম্মদ সেলিম ওয়াশিং পাউডার, ওয়াশিং মেশিন আর ওয়াশিং পাউডার। না আজকে নতুন থিওরি পেলাম, যেটা এমনকি মোহাম্মদ আরে- সেলিমও বলেননি, সেটা উত্তম বেরা ব্রেক করলেন। ও মাই গড, যে মোহাম্মদ সেলিম বোঝাতে গিয়েছিলেন হুমায়ুন কবিরকে, কাল গিয়ে করজোড়ে ক্ষমা চাও, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, হিন্দুর স্বার্থে, মুসলিমের স্বার্থে, খ্রিস্টানের স্বার্থে, ঈসাইয়ের স্বার্থে। অবশ্যই এসব This is চলবে না। just- বাংলাতে এটা আজকের মন্দির breaking মসজিদ of- নিয়ে এটা রাজনীতি breaking চলবে না। of the year, এটা তৃণমূল breaking যদি of the year। তৃণমূল মন্দির করবে, জগন্নাথ মন্দির করবে, রাম মন্দির যাকে করবে, বোঝাতে মন্দির গেছিলেন করবে, হুমায়ুন এসব কবিরকে, বাংলার রাজনীতি যাকে চলবে না। মোহাম্মদ সেলিম প্রতিবাদ। বোঝাতে গেছিলেন, তিনি নিজে অন রেকর্ড বলেছেন বিজেপি আমায় সাপোর্ট করলে আমি ওর সরকার করবো, ওকে সাপোর্ট করে দেবো। কোন বাংলার রাজনীতিতে তৃণমূলের মন্দির মসজিদের রাজনীতি আপনারা চলবে সেই না। বাংলার মানুষ আসলে- আগামী দিনে এই মন্দির মসজিদের রাজনীতি বিরোধিতা করবে। আসলে বাঙালি উত্তমবাবু কি জানেন তো, আপনাদের 34 বছরের কালো দিনগুলো না বাংলার মানুষ এখনো বলতে পারেনি। এই আপনারা আরো 34 বছর চেষ্টা করে যান, আরো পারবেন না আপনারা। দুটো দলেই দিদি ওয়াশিং মেশিন আছে। আমি আপনাকে বলছি, শুভেন্দু গেছে তৃণমূল থেকে বিজেপিতে গেছে, পাঠানো হয়েছে। সমস্ত পাপের প্রায়শ্চিত্ত, তৃণমূলের সবের পাপের প্রায়শ্চিত্ত ফিরে আসবে। ওই তৃণমূল আবার ওই শুভেন্দু আবার তৃণমূলে ফিরে আসবে। একটু আগে রাজীব যেমন ফিরে এসেছিল। একটু মুকুল। আগে যখন একজন দর্শক যখন প্রশ্ন করেছিলেন, ওই দাদা যখন প্রশ্ন করেছিলেন, তখন উত্তমদা বলেছিলেন যে আপনিও জ্যোতিষী না, আমিও জ্যোতিষী না। কিন্তু এখন উনি বুঝিয়ে দিলেন রাজীব ব্যানার্জির সময় উনি জ্যোতিষীর কাজ করেছিলেন, এখন শুভেন্দু অধিকারী কিন্তু জ্যোতিষীর কাজ করছেন। রাজীব ব্যানার্জি যাবার সময় আমার হাতটা একটু দেখে দেবেন? মমতা দিদির ছবিটাকে বগল দাবা করে নিয়ে গেছিলেন। আমার হাতটা একটু দেখে দেবেন? মমতা ব্যানার্জির ছবিটা বগল দাবা করে নিয়ে গেছিলেন। আসবে, এক রাজীব সেকেন্ড। ব্যানার্জি যাওয়ার সময়। দুটো দলে আচ্ছা, বলছি যে মানে হুমায়ুন কবিরেরটা উনি তো বললেন বামপন্থীরা এর আগে মুসলিম লীগের সঙ্গে কিন্তু জোট করেছে। যাক, আমরা ইতিহাস ফিরি না, আচ্ছা, বর্তমানে- তো শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল মশাই, না, না, আরে না, আপনার না, হিন্দুর জনক মুসলিম এক লীগের সেকেন্ড, সঙ্গে এক সেকেন্ড, ভারতবর্ষের স্বাধীনতার পর এক সেকেন্ড, এক সেকেন্ড, ফজলুল হকের এক সেকেন্ড, মন্ত্রিসভায় ছিল। উত্তম ফজলুল বাবু, হকের মন্ত্রিসভায় এক আপনার উত্তম বাবু। আপনার হিন্দু মহাসভা ছিল। বলাটা উনি কিন্তু এক সেকেন্ড, আপনি এক সেকেন্ড, স্বীকার এক সেকেন্ড, করুন। এক সেকেন্ড, এক সেকেন্ড। ভোটের উত্তম- স্বার্থে আপনি উত্তম হিন্দুত্ববাদী বাবু, রাজনীতি করেন, উত্তম বাবু। মুসলিম লীগের সঙ্গে উনি আপনি বলে গেলে কিন্তু আমিও বলতে পারি। থামতে হবে। আপনি বলে এক গেলে সেকেন্ড, আমিও বলে সবিতা যাবো। ব্রতবাবু, এক সেকেন্ড। আমি প্রথমেই বলে রাখি একটা কথা, সন্ধ্যের ডিবেট তো, রাজনীতির এই ডিবেটে আমি ইতিহাস চর্চা এনকারেজ করি না। কেন বলুন তো? বাচ্চারা যদি টিভি দেখে ভুল ইতিহাস শেখে কোনো পক্ষ থেকেই, তো বেটার হচ্ছে ইতিহাস নিয়ে চর্চাটা অ্যাভয়েড করে যাওয়া। তো ইউজুয়ালি আমি ওই জন্য কোনো পক্ষই ইতিহাস তুলে, কারণ রাজনীতিবিদরা এত ইতিহাসকে ওলট পালট করেন, তো যে কারণে আমি ইতিহাস চর্চাটাকে যতটা পারি তা থেকে বিরত রাখি। ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান। আমি উষাবাবুর কাছে আসবো। উষাবাবু এ প্রসঙ্গে কিছু বলতে চাইছিলেন। উষাবাবু প্লিজ। আচ্ছা, উষাবাবু একটু শান্তশিষ্ট মানুষ, আপনারা প্লিজ একটু আনইন্টারাপ্টেড বলতে দিন। না না, যে বলছিলাম যে একটা দলে নয়, দুটো দলেই, তৃণমূল এবং বিজেপি দুটো দলেই দুটো দিদি ওয়াশিং মেশিন রাখাই আছে। যেমন আপনি দেখতে পাবেন এনারা শুধু জার্সি ধোয়াধুয়ি করে, ব্যক্তি একই থাকে নাইজেরিয়ান ফুটবলারদের মতো। যেমন হচ্ছে আপনার অর্জুন সিং, একবার এই দল থেকে ওখানে গেলেন, ওনারা জার্সি ধুয়ে নিয়ে আবার তৃণমূল বিজেপি পরিয়ে নিলেন, আবার তৃণমূল থেকে আবার বিজেপিতে গেলেন, আবার উনি করলেন জয়প্রকাশ। ঠিক এরকম ভাবে ওনাদের দুজনের কাছে দুটো ওয়াশিং মেশিন আছে, যেখানে দুর্নীতি, হ্যাঁ আপনার চাকরি চুরি, টোটাল যত রকমের স্ক্যাম আছে সবই একসঙ্গে সেখানে ধোয়া হয়ে যায় আর কি। আর তারপরে আমি বিজেপি দাদার কাছে আমি প্রশ্ন করছি যে আপনারা মানে কি আশা করে বাংলায় আসবেন বলে আশা করছেন? আপনাদের 15 লাখ বাংলার মানুষ পেয়েছে? পায়নি। আপনারা 2 কোটি চাকরি তাও দিননি। বেকার ছেলেদের বলেছেন পকোড়া ভাজার কথা। এরপরে বাংলার মানুষ জনগণকে আবার কি দেবেন বলে আপনারা মোটামুটি ঠকাবেন বলে ঠিক করেছেন? এটা কাইন্ডলি যদি একটু বলেন খুব ভালো। আমি উত্তর নিই সবিতা ব্রতবাবু। একই সঙ্গে আমি আরেকবার এসআইআর প্রসঙ্গ আনবো, যে একটা হয়রানি, একটা বড় অংশের মানুষের যে অনিশ্চয়তা এবং হয়রানি, সেটার দায়িত্ব কোথাও একটু বিজেপির। আপনি যদিও বলবেন আপনি ইলেকশন কমিশনের মুখপাত্র নন, কিন্তু যতটা ইলেকশন কমিশন এসআইআর নিয়ে যত প্রচার করেছে তার 3 গুণ প্রচার আপনাদের নেতারা করেছে। উত্তর দিই। প্রথম উষাবাবুর থেকে আসি। উনি প্রথম আজকে যখন শুরু হচ্ছিল তখন উনি এটা বলে খুব গর্ব অনুভব করছিলেন যে কংগ্রেসে মানে প্রচুর লোক অন্য দল থেকে যোগ দিচ্ছে। তার মানে কংগ্রেসও একটা ওয়াশিং মেশিন কোথা থেকে পুরো কিনতে না পারলেও লিজে অন্তত নিয়েছে, নাহলে অন্য দল থেকে যারা আসছে তারা কারা।
এনিওয়ে, আরেকটা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এসআইআর নিয়ে দেখুন, এসআইআর কিন্তু ভারতবর্ষে না, না, কটা এখানে যে আমি সুপ্রিম একটু কোর্ট একটু রেকটিফাই করবো, এক সেকেন্ড আমায় বলতে দিন। যে ওয়াশিং মেশিন দল বদলটা সেটা আলাদা প্রসঙ্গ, ওয়াশিং মেশিনটা আলাদা প্রসঙ্গ। ওয়াশিং মেশিন প্রসঙ্গ কখন, যখন একদল যার সম্পর্কে অভিযোগ করেছিল তাকেই আবার দলে নিয়ে নিচ্ছে। কংগ্রেস এখনো পর্যন্ত যাদের দলে নিয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে কংগ্রেস একটা বিরাট সিরিয়াস অভিযোগ, দুর্নীতির অভিযোগ বা মানুষ হত্যার অভিযোগ, সেগুলো করে তারপর দলে নিয়েছে। যদি সেটা হয়, আপনি সেরকম বলেন, তখন ওয়াশিং মেশিন প্রসঙ্গ আসবে। দিদি কথা কংগ্রেস আচ্ছা, আমি বললাম তো, আমি তো আপনার কথাটা বলে দিলাম, আমি তো বলে দিলাম। প্লাস মাদার সংগঠন, আমরা তো আমাদের যেসব সংগঠন বেরিয়ে গেছে তাদের সবই মাদার সংগঠন। দেখুন, কংগ্রেস নিয়ে কথা বলার আগে একটা কথা বলি, কংগ্রেসটা কারা? একটা সময় আদি কংগ্রেস ছিল, তারপরে ইন্দিরা কংগ্রেস, কংগ্রেস আই, এখন আবার আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওনারা আসল কোন দলটার প্রতিনিধি আমরা জানি না। ওরা কি ইন্দিরা কংগ্রেস আর নেই? জানি না আমি। বিজেপি ইতিহাস বলেন তাহলে বুঝতে পারবেন। বিজেপি জনসংঘে ছিল, এখন বিজেপি হয়ে গেছে। আপনার এনিওয়ে, কি এসআইআর ইতিহাস নিয়ে বলছি। ছিল না না কলেজে? না না আপনি বারবার ইতিহাসের দিকে না না, চলে ইতিহাস যাচ্ছেন। মানে দেখুন, আমরা আজকে যা কথা বলি, যদি ইতিহাস মানে কালকে যেটা হয়ে গেছে সেটাই ইতিহাস। আজকে যদি বলি কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করি, মানে লাইভ চলছে আমরা দুর্নীতির অভিযোগ করছি, সেরকম তো নয়, দুদিন আগেও ঘটে থাকতে পারে, মানে সেটাও ইতিহাস হয়ে গেছে। এনিওয়ে, আর এসআইআর নিয়ে যেটা বললেন, আপনাকে বলি যে এসআইআর ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে চলছে, শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না। সুপ্রিম কোর্ট বলেছে কালকে, তাদের দুদিন আগে তাদের অবজারভেশনে বলেছে, সারা ভারতবর্ষে কোথাও সমস্যা হচ্ছে না, খালি পশ্চিমবঙ্গে কেন হচ্ছে। পশ্চিমবঙ্গে কেন হচ্ছে, এর উত্তর ওই তৃণমূলপন্থী বিএলওদের মধ্যে লুকিয়ে আছে। এবং প্রচুর বিএলওকে এই আর ওদের প্রেশার করা হয়েছে ভুলটা করার জন্য। এবং উনি যে 15 লাখের কথা বললেন, ফ্রিতে কোভিডের ভ্যাকসিনটা নিয়েছিলেন, ফ্রিতে পেয়েছেন, ঠিক আছে। এরকম ভারতীয় জনতা পার্টির আমলে এরকম প্রধানমন্ত্রী জনধন যোজনা জানেন, প্রধানমন্ত্রী জনঔষধি যোজনা জানেন, এগুলো সমস্ত কিছু সুবিধাগুলো পাচ্ছেন। একটা ওয়েলফেয়ার স্টেটে একজন প্রধানমন্ত্রী, তার ডেফিনেটলি আপনি তার যখন তার কি বলবো, তার তার দায়িত্বের এক্স্যাক্টলি তার দায়িত্বের মধ্যে পড়ে কোভিড হলে তার এক্স্যাক্টলি দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু সেই দায়িত্বটা শুধু এরকমটা নয়। কংগ্রেসের পোলিও যদি আপনারা না পেতেন, এখন টেরা মেকা বেরোতেন। আচ্ছা, আপনারা যে বিজেপি ছিল না, সব টেরা মেকা হইতো। একদম ঠিক বলেছেন, হুইল চেয়ারে বসে আপনি এক সেকেন্ড এবার যদি সবিতা ব্রত মনরেগা ফুড সেফটি কাদের আমলে হয়েছিল? ইউপি আমলে হয়েছিল, একদম ইউপি আমলে হয়েছিল। এবং ওয়েলফেয়ার স্টেটে এটাই স্বাভাবিক, একদম স্বাভাবিক। এটা কোনো দাক্ষিণ্য নয়, স্বাভাবিক, শুনুন এটা শুনুন, দাক্ষিণ্য না, একদম না, নয়। আমি বলিনি দাক্ষিণ্য। আমাদের কোথাও কোনো নির্বাচনী ইস্তেহারে, ওটা ইস্তেহারের কথা বলছি, ইস্তেহারে কোথাও লেখা ছিল না যে বিজেপি ক্ষমতা এলে 15 লাখ টাকা করে দেবে। তার একটা মানে উদাহরণ নরেন্দ্র দিতে মোদীর গিয়ে মুখের আমাকে কথায় উত্তর ভ্যালু দিতে নেই। দিন। আমাকে উত্তর আপনি বলেছেন। দেখুন মুকুল রায় বলেছে, যাই বিজেপি তাই প্রোগ্রামে তৃণমূল, গিয়ে মানে বলেছে একই। যত কালো টাকা গেছে বিদেশে, সেটাকে যদি ফেরত আনা যায় সেটার পরিমাণ কত জানেন? সেই পরিমাণটা এটার সঙ্গে তুলনা করে বলেছিলেন, তুলনা করার জন্য বলেছিলেন। এক সেকেন্ড, নীরব মোদীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, মেহুল চোকসির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত পারে করা কেন? হয়েছে, বিজয় মাল্যের সমস্ত সম্পত্তি পালিয়েছিল কাদের আমলে? নীরব মোদী কাদের আমলে পালিয়েছিল? নীরব মোদী তো তুলে থাকে বালি কোঅপারেটিভ ব্যাংক কাদের আমলে চলে গেছিল? তখন বিজেপি ছিল না। থামতে বললে থামতে হবে, এক সেকেন্ড থামতে বললে থামতে হবে। আমি একটু অডিয়েন্সের কাছে যাব প্লিজ। ধন্যবাদ দিদি, এরকম একটা প্রশ্ন করার সুযোগ করে দিয়েছেন। আমার বিজেপি প্রতিনিধি দাদার কাছে একটি প্রশ্ন রয়েছে, যে বর্তমানে দাঁড়িয়ে থেকে যে বিরোধী দলনেতা এবং দিল্লি থেকে যে বিজেপি জনেরা এখানে আসেন এবং তারা বলেন যে হিন্দু রাজ্য তৈরি হবে আর হিন্দু রাষ্ট্র তৈরি হবে, কিন্তু দাদাভাই ভগবান না করুক আমরা এখান থেকে বাড়ি চলে যাওয়ার সময় আমাদের পরিবারের কেউ কখনো অসুস্থ হোক, কিন্তু যদি কখনো অসুস্থ হয় আপনার পরিবারে, তার যদি রক্তের দরকার হয়, আপনি কোনো ব্লাড ব্যাংকে গিয়ে কি জিজ্ঞাসা করেছেন রক্তের পাউচের মধ্যে অ্যান্থনির নাম লেখা না, রামের নাম লেখা না, রহিমের নাম লেখা? ধন্যবাদ। দারুণ বলেছেন, দারুণ বলেছেন। প্রথম কথা হচ্ছে যে এই রক্তটা নেবার মতো পরিস্থিতি থাকবে না আজকে এই সেকুলারিজমের কথা। প্রথম কথা হচ্ছে, আবার উনি বলবেন যে আমি ইতিহাসের ছাত্র, এই সেকুলার টার্মটা ভারতবর্ষে 1976 সালে সব থেকে বিতর্কিত যে অ্যামেন্ডমেন্ট 42nd অ্যামেন্ডমেন্ট, তার মাধ্যমে ঢোকানো হয়েছিল। এবং এটা ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে অটল বিহারী বাজপেয়ী মূর্তি অটল বিহারী বাজপেয়ী করবে না, শুনুন, এখানে আপনার মতো হয়তো সবাই এডুকেটেড না হতে পারে, কথার জাগলানি করবেন না। সোজা বলুন, হিন্দু রাষ্ট্র করবে, হিন্দু বাংলা করবে, তার উত্তর দিন। আপনি ওইটা সোজা উত্তর দিন না। আপনি প্রশ্ন করেছেন হিন্দু রাষ্ট্র করবে বলেছেন, হিন্দু বাংলা করবে বলেছেন। আপনি কি রক্ত নেওয়ার সময় কখনো প্রশ্ন করেছেন এটা হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত? এক কথাই বিজেপি কোনোদিন মুসলিম বিরোধী নয়। বিজেপি হচ্ছে যারা হিন্দুদের বিরোধী বলছেন তো, শুভেন্দু অধিকারী বলছেন তো। একদম বলেনি। শুভেন্দু অধিকারী কি বলেছে? শুভেন্দু অধিকারী কখনো বলেনি যে বিজেপি মুসলিমদের বিরোধী।
যে সমস্ত মুসলিমরা হিন্দুদের বিরোধী, আপনি তথ্য বিজেপি জানেন তাদের না, বিরোধী। আপনি তথ্য জানেন না, আপনি অন জানেন না। রেকর্ড বলছে, আমি হতেই পারি। এখনো বলছে অন রেকর্ড, বিজেপি যে কালও সমস্ত বলেছে, আজও হিন্দুদের বলছে বিরোধী, on record। তাদের বিরোধী। শুভেন্দু অধিকারী on একদম record। নয়। আপনি তাহলে বিজেপি আপনি সত্যের অপলাপ করছেন, বিজেপির সংখ্যালঘু আপনি মোর্চা সত্যের আছে, অপলাপ করছেন। বিজেপিতে সিকান্দার যার বাগ জন্য- অনেকদিন আগে আরে মুসলমানরা হিন্দু ছিল। রাষ্ট্র করতে গেলে বিজেপিতে মুসলিম সংখ্যালঘু সংখ্যা মোর্চা আছে, একদম কিন্তু নয়। একটাও মুসলিম এবং- প্রার্থী দিতে এবং পারেনি। তৃণমূলের এত আমলে- প্রচার করার পরে তৃণমূলের রোজিনা আমলে টিকিট BJP পায় না, কিন্তু যারা মানব গৌড় মারা টিকিট গেছে, পেয়ে যায়। তারা মুসলিম আপনার হয়ে ছিলেন। এত প্রচার একদম করার কথা জন্য বলছেন। মানব গৌড় বিজেপির হয়ে- হিন্দুবার টিকিট পেয়ে যায়, একদম কিন্তু হিন্দুত্ব কাকে রোজিনা বলে? টিকিট পায় না, হিন্দুত্ব কিন্তু কাকে বলে? রোজিনা টিকিট পায় না, আপনার এটা বাস্তব সত্য। এটা একদম বাজে কথা বলছেন। হিন্দু রাষ্ট্র করতে গেলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তুলে দিন। হিন্দুদের মধ্যে বিভাজন করছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারপরে হিন্দু রাষ্ট্র বলুন। হিন্দু কাকে বলে? উত্তম বাবু, আমি সরি টু সে, আমি একটা প্রবণতা দেখছি, থামতে বললেও, অনুরোধ করলেও আপনি থামছেন না। দিস ইজ নট আ গুড প্র্যাকটিস, প্লিজ। না প্লিজ প্লিজ, না এখানে কোনো বাইনারি চলছে না, এইসব অভিযোগ এখানে করবেন না, আমার সাথে এইসব অভিযোগ করতে আসবেন না প্লিজ। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি বলেছেন আপনি। আমরা বাংলায় একটা শাসক দল আমাদের যে তৃণমূল কংগ্রেস, সেখানে আমরা বারবার শুনে আসছি বাংলা বাঙালি বহিরাগত, বাংলা নিজের মেকে চাই ইত্যাদি। তো এখন এখানে যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বসে আছেন, আমার তার কাছে একটা প্রশ্ন। যখনই কোনো সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে উনি বক্তব্য রাখেন, একদম টাটকা উদাহরণ যেটা আমাদের রেডিওতে ইফতার পার্টিতে উনি বক্তব্য রাখছেন, উনি যখনই ওনাদের মাঝখানে গিয়ে বক্তব্য রাখেন তখন হিন্দি ভাষায় কেন রাখেন? তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মাননীয় নেত্রী, উনি কি এটা বলতে চান যে রাজ্যের মুসলমানরা সংখ্যালঘুরা কি হিন্দি মানে বাংলা বোঝেন না, ধন্যবাদ। বহিরাগত? খুব valid point। নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাংলাকে ঠিকভাবে সম্মান দিতে জানেন না? আমার এই ধন্যবাদ, প্রশ্নটা খুব তৃণমূলের valid প্রতিনিধির point। কাছে অবশ্যই রয়েছে। খুব ভ্যালিড পয়েন্ট। আমি আপনাকে বলি, আপনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো একটা পার্টিকুলার দিনে ফলো করেন। আপনি মালদায় দেখুন, মিটিং করে এসেছেন, বাংলায় বক্তব্য রেখেছেন 1 ঘন্টা 15 মিনিট, সেখানেও কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত জায়গা। তো যে না 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 সেটা সংখ্যালঘু, সেটা সংখ্যালঘু অধ্যুষিত জায়গা। উনি রেড রোডের নামাজে আপনি বলছেন হিন্দিতে বক্তব্য রেখেছেন, আপনি যদি তার পার্শ্ববর্তী অঞ্চলের মানচিত্র দেখেন, আপনি যদি ভূগোল দেখেন, সেখানে ম্যাক্সিমামে হিন্দিভাষী লোক বসবাস করে। আমি যদি এখানে এখন উর্দু ভাষায় বক্তব্য রাখি, আমি এখানে যদি চাইনিজ ভাষায় বক্তব্য রাখি, আপনার মাথার উপর দিয়ে যাবে। ব্যাপারটা ঠিক এখানেই, আপনি কোনো একটা পার্টিকুলার দিনে ফলো করেন ওনাকে। আসবো, একটা ছোট্ট বিরতি নেবো, একজন বলতে আমি আসবো ভাই, হতাশ হওয়ার কারণে। ব্রেকের পর আমি আপনার প্রশ্ন নেবো, ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভ্যান। ফিরিলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভ্যান ডোমজুর কেন্দ্র থেকে সরাসরি। আমি অডিয়েন্সের কয়েকটা প্রশ্ন নিয়ে নেব। জগন্নাথ আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন, বলুন প্লিজ। প্রথমেই যিনি বিজেপি প্রতিনিধি যিনি এক্ষুনি বললেন যে সেকুলার শব্দটা খুব একটা কন্ট্রোভার্সিয়াল অ্যামেন্ডমেন্টে, তো এটা মানতে হবে যে ভারতের কনস্টিটিউশন, অ্যাজ পার ভারতের কনস্টিটিউশন, ভারত একটি সেকুলার দেশ, এবং এটা যদি কেউ না মানে তার, আমার ধারণা তার ভারতে অ্যাটলিস্ট রাজনীতি করা উচিত নয়। এটা প্রথম কথা। এবং দ্বিতীয় একটা ছোট্ট কথা, এতক্ষণ ধরে বেশ অনেকক্ষণ ধরে ডিবেট চললো, কিন্তু এখনো অবধি ডোমজুড়ের শিক্ষা ব্যবস্থা কি অবস্থা তার কোনো কথা কেউ তুললো না। থ্যাংক ইউ, আমি ডেফিনেটলি আসবো এই প্রসঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব সংক্ষেপে একটা বক্তব্য নিয়ে নিই প্লিজ। নমস্কার। আমাদের তৃণমূলের যিনি প্রতিনিধি রয়েছেন তিনি বললেন যে বাংলার প্রভূত উন্নতি হয়েছে। আমি বাংলার কাছে যাব না, আজকে যেহেতু ডোমজুড়ে এই অনুষ্ঠানটা হচ্ছে, আমি শুধু জানতে চাইব যে বামফ্রন্টের 34 বছর এবং তৃণমূলের 15 বছরে আজকে বছরের 8 মাস জলে ডুবে থাকে প্রত্যেকটি বাড়ির জায়গা, যেখানে মানুষ হাঁটতে পারে না। তারপর আপনি রাস্তাঘাটে যে অবস্থা দেখুন, এতে মানুষ চলতে পারে না, অ্যাক্সিডেন্ট প্রত্যেক দিনই হচ্ছে। আপনি দেখুন সামনে একটা ইংলিশ স্কুল চাঁদমারিতে একটা ভাগাড় তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে অস্বাস্থ্যকর পরিবেশ। তারপরে চলে যান বেলুড়ের কাছে, দেখুন যে এখানে কিছু লোক বাস করে, বর্ষাকালে 1 কোমর জলে পেরিয়ে তাদের যেতে হয়, তাদের কোনো রাস্তা নেই। আপনি চলে আসুন গ্যাস গ্রিড, সে সরকারি জায়গা, সেই জায়গাতে রাজীব আস্তে 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 এক সেকেন্ড রাজীব ব্যানার্জি ভাই একদম না হবে। আর সেই হাসপাতাল তারপরে যিনি বিধায়ক হলেন তিনিও বললেন, মিস্টার ঘোষ, তিনিও বললেন হাসপাতাল হবে। আজকে সেখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে। উত্তর নেব। থ্যাংক ইউ। আমি সুব্রকান্ত অনুভব এবং এক সেকেন্ড
শিক্ষা নিয়ে প্রশ্ন করেছে এবং বেসিক, একটু বসুন দাদা, আমি আপনার প্রশ্ন নেব, এক সেকেন্ড। অনুভব শিক্ষা নিয়ে প্রশ্ন করেছেন, ইনি প্রশ্ন করেছেন বেসিক অ্যামেনিটিজ নিয়ে। শুভ্রকান্তি, শাসক দল হিসেবে উত্তর তো দিতে হবে, দেখুন, জবাবদিহি তো করতে হবে। আমি প্রথমে ওনার প্রশ্নের উত্তর দিই, আপনার জামাইবাবুর প্রশ্নের। দেখুন, 34 বছরের একটা কালো অন্ধকারময় পর্ব পশ্চিমবঙ্গে, সেখান থেকে রিকভারি করার একটু সময় লাগে। 15 বছর কিছু, আমি বলে এই তো এত উন্নয়ন, আপনাদের উন্নয়নের জোয়ার। আমি বলে দিচ্ছি এই তো এই আপনি একদম, আমি এখন তথ্য বলছেন দিয়ে উন্নয়নের তো আমি জোয়ার, তথ্য আর দিয়ে উন্নয়নের বাকি নেই। আমি তথ্য দিয়ে কথা বলছি, সরকারি তথ্য দিয়ে কথা বলছি আমি। দেখুন, উন্নয়নের কোনো শেষ নেই বা কখনো শেষ হবে না। মানব জীবন যতদিন থাকবে, জনবসতি বাড়বে, কাজ চলতে থাকবে। শুধুমাত্র এই মুহূর্তে, এই বছরের কথা আমি বলছি, শুধুমাত্র ডোমজুড় কেন্দ্রে 50টি পথশ্রী রোড রাস্তা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে 74 কিলোমিটার, 48 crore পথশ্রী 4-এ 48 crore। আপনি দেখুন, বাংলা আবাস যোজনা 3229 দেওয়া হয়েছে শুধু ডোমজুড়ে। লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে আমি বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে Basic নাগরিক amenity, পরিষেবা নাগরিক পরিষেবায় ডোমজুড়ের যেটা ক্ষেত্রে মানুষ যেটা একদম উনি ঠিক বলেছেন। পার্টিকুলার কয়েকটা পকেটে একটু জলের সমস্যা আছে, জল জমার সমস্যা আছে। ধন্যবাদ। তার যদি ভৌগোলিক চিত্র আপনি দেখেন, সংক্ষেপে দেখেন, please। দুদিককার পরিস্থিতি দেখেন, সেটা হচ্ছে আমি সেটার খালি কারণ। এক্সপেক্ট করছিলাম সায়ন্তিকার মতো আপনি আবার বলবেন যে ডোমজুড়ো গামলা। না, একদমই না। যাক, আমি ওইটাই এবং ভাবছিলাম। আমি তো আপনাকে বললাম যে কখনো কাজের উন্নয়নের শেষ হয় না। আসবো, ওটা এক সেকেন্ড, আমাদের এক সেকেন্ড, দাদার প্রশ্ন আছে, এক সেকেন্ড দাদা। দিদিভাই নমস্কার, কি নাম আপনার? স্বপন চক্রবর্তী। স্বপন দা বলুন। বলছি যে আমাদের যে বিজেপি আইটি সেলের সভাপতি অমিত মালব্য যে ছিল, উনি যে আছেন, আমাদের, ছিলেন না? হ্যাঁ, উনি যে আমাদের বাঙালি জাতটাকে যেভাবে অপমানিত করেছে, যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, আজকে যারা যে বাঙালিরা বিজেপি করছে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাইছি, তারা কোন লজ্জায় পার্টিটা করছে? উত্তর নেই। প্রথম কথা হচ্ছে যে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। প্রথম কথা হচ্ছে অমিত মাল্লব্য এই খুব কথা সংক্ষেপে। বলেননি। পুরো যদি প্যারাগ্রাফটা পড়েন তাহলে উনি ডায়ালেক্ট নিয়ে কথা বলেছেন। একটা বাংলা ভাষায় আপনারা জানেন যে চট্টগ্রামের বাংলা একরকম, তবু কি মনে সিলেটের বাংলা করেন না যে একরকম। উনি বলেছেন বাংলা যেভাবে প্রেজেন্ট করা দরকার ছিল সেভাবে আপনার বক্তব্য না, যে ধরে নিন, আসলে সেভাবে প্রেজেন্ট করা সমস্যা, হয়নি। এটা সমস্যা তৃণমূলীদের নয়, এটা সমস্যা হচ্ছে 34 বছরে ইংরেজি না, প্রাথমিক থেকে তুলে দেওয়ার এক কারণে। সেকেন্ড, এক সেকেন্ড, না, না, অমিত না, মালব্য এক ইংরেজিতে সেকেন্ড, বলেছিলেন, এক সেটা সেকেন্ড, মানে এক বুঝতে সেকেন্ড, পারেননি ওনারা। এক সেকেন্ড, সবিতাব্রত বাবু, ওখানে বিজেপির কোনো প্রসঙ্গই প্রাথমিকভাবে ছিল না। এক সেকেন্ড, দিল্লি পুলিশ একটা চিঠি পাঠিয়েছিল বঙ্গভবনে, একদম আপনাদের এতটা উদ্যোগী হয়ে রেসপন্ড করার দরকার কি ছিল? ওটা বাংলা ভাষা কি বাংলাদেশি ভাষা কি বাংলাদেশি ভাষা কি বাংলাদেশি ভাষা বাংলা ভাষা? কারণ ওইটা নিয়ে আপনার দরকার কি ছিল? ওটা নিয়ে পাবলিককে খেপানো চলছিল যে বিজেপি বাঙালি বিরোধী। অনেক জায়গাতে মানে বাঙালি বিরোধী যেটা বাংলাদেশিদের আপনারা প্রশ্ন করেছেন, আমাকে উত্তরটা দিতে দিন। সেটা হচ্ছে যে বাংলাদেশিরাও কিন্তু বাঙালি। সেই বাংলাদেশিদের বিরুদ্ধে প্রচুর জায়গায় আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু পশ্চিমবাংলা, এবং ওনারা যে জয় বাংলা স্লোগান দেন, ওনারা কিন্তু জয় পশ্চিম বাংলা বলেন না, জয় বাংলা বলেন। কেন? পশ্চিমটাকে তুলে দিয়ে ওরা ইতিহাসটাকে বিকৃত করতে চান। বাংলা তো আচ্ছা, এখন একদম আপনারা- বলবো, জয় পশ্চিম বাংলা বলে আপনারা আমরাও বলবো। আপনাদের- জয় আপনাদের পশ্চিম বাংলা মন্ডল বলে আমরাও সভাপতি বলবো। কোথাকার লোক? একদম জয় পশ্চিম আপনার বাংলা বলে ডোমজুড়ের আমরাও বলবো। মন্ডল সভাপতি কি আপনার ডোমজুড়ের মন্ডল সভাপতি মন্ডল 2 এর হ্যাঁ, কি হয়েছে? কোথাকার? তিনি বিহারের মানুষ, কোথাকার? অরিজিন, এবং এখানে উনি 30 বছর আগে, ওনার মন্ডল পরিবারিকভাবে মন্ডল টু, 50 বছর আগে, মন্ডল টু। 50 বছর আগে উনি মন্ডল এখানে টু। আচ্ছা, এসেছেন। যাই হোক, এক সেকেন্ড, এক সেকেন্ড, উনি এক সেকেন্ড, 50 বছর আগে বলছি, এখানে এক এসেছেন। সেকেন্ড, এক প্রাক্তন সেকেন্ড, প্রাক্তন এক সেকেন্ড, না, এক সেকেন্ড, এখনকার এক মন্ডল 2 এর সভাপতি এক কি সেকেন্ড। বলতে চাইছেন কোথাকার? আপনি? কোথাকার? ভারতবর্ষে না, এই তো এক্ষুনি বাংলাদেশি বাংলা বলছিলেন। হ্যাঁ, তো বাংলাদেশি শুনুন, ভারতবর্ষে ওইটা আবার বলছি আইনটা জানেন না। না, 71 সালের আপনাদের আগে, কাজই হচ্ছে সব জায়গাতে 71 সালের আগে hallucinate যারা করা, এসেছে না, hallucinate করিয়ে আমার দেয়া। পরিবারেও বাংলাদেশি এক বন্ধু সেকেন্ড, আছে, উনি কিন্তু কোথায় যারা আছেন? অনুপ্রবেশ এক করে সেকেন্ড, এসেছেন, বলুন না, মমতা ব্যানার্জি অরিজিন অনুপ্রবেশ বলুন নিয়ে না। কথা আমি তো বলুন না। মজিয়া দিয়ে এটাই বলছিলাম আমার যে বাংলাদেশ থেকে এখানেও এলে ভারতবর্ষের আলোচনা আইন মেনে, বাইনারি চলে এক সেকেন্ড, ভারতবর্ষের এক নাগরিকত্ব সেকেন্ড, এখানেও আইন মেনে ভারতীয় নাগরিক হন। বাংলাদেশি এক সেকেন্ড, বিহারি এক সেকেন্ড, আলোচনার মধ্যে এক আমার সেকেন্ড। মাননীয় দুই বন্ধু এক সেকেন্ড। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস আমার না, কথাতে উত্তম মৌপে বাবু, দেওয়া এক সেকেন্ড, উত্তম বাবু, এটা ঠিক না। এক সেকেন্ড, উত্তম বাবু, মুশকিল হচ্ছে রাজনীতিটাও একটা বহমানতা। যদি আমরা তো অডিয়েন্সের কাছে যাচ্ছি, অডিয়েন্সের কাছ থেকে যদি এই প্রসঙ্গগুলো আসে, আপনাদের ওই একই কথা যে আসল প্রসঙ্গ এগুলো নয়। যদি অডিয়েন্স ওইগুলো নিয়েই আলোচনা করে, বুঝতে হবে ওগুলো ইস্যু, ওগুলো অ্যাড্রেস করতে হবে। একদম। তখন আপনারা আর শুধু মার্কস আর লেনিনের ইস্যু নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ সমস্ত কিছু বহমান, রাজনীতিও বহমান। এক সেকেন্ড, না, অনুভব আমি একটা এক সেকেন্ড, কথা এক বলে সেকেন্ড, আপনি এক নিজে সেকেন্ড, বলুন, এক আপনি সেকেন্ড, নিজে আমি বলুন। আমি দিদির প্রশ্ন আপনাকে যা বলার হয়ে আমার গেছে। নাম রূপা মণ্ডল। এক সেকেন্ড দাদা, আমার নাম রূপা মণ্ডল। আমি জানতে চাইছি বিজেপির দাদার থেকে, আর আমাদের সংক্ষেপে
সিপিএমের দাদার কাছে একটা মানে প্রশ্ন আছে। যদি বলা হয় যে তৃণমূল ভোট ব্যাংক থেকে মানে ভাতা দিয়ে ভোট ব্যাংক কিনছে, তাহলে ওনারা জানিয়েছেন শিক্ষার আমাদের অভাব মানে কম আছে, চাকরির দরকার, শিক্ষার দরকার। তারপরেই আবার বিজেপি বলছে আমরা এলে 3,000 টাকা ভাতা দেবো, সিপিএম বলছে আমরা সেটা বাড়ি পিছু 7,000 টাকা করে দেবো। তার মানে কি ওনারাও বাংলা বঞ্চনা করছে এই জিনিস। ধন্যবাদ। আমাকে অনেকক্ষণ থেকে প্রশ্ন করতে চাইছেন, হ্যাঁ প্লিজ একটা হ্যাঁ বলুন। আচ্ছা, আমি একটা জ্বলন্ত সমস্যা নিয়ে প্রশ্ন করছি, শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের ডোমজুর কেন্দ্রের অন্তর্গত নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয় মেন হচ্ছে কমার্সের স্টুডেন্ট বেশি, 180 থেকে 200। দীর্ঘ 2 বছর ধরে সেখানে শিক্ষক নেই, সেই চুক্তির ভিত্তিতে শিক্ষক দিয়ে, এটা তো প্রতীকী মাত্র চিত্তরঞ্জন স্কুল। এগুলো রাজ্যের সর্বত্র এই ব্যবস্থা চলছে। ধন্যবাদ। আমি অনুভবের বক্তব্য, আপনার কি নাম? প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত এবং অনুভব দুজনেরই বক্তব্য হচ্ছে শিক্ষা নিয়ে এবং এই ডোমজুর কেন্দ্রিক একদম। শুভ্রকান্তি খুব সংক্ষেপে। দেখুন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন আমাদের চলছে। অনুভব বাবুর প্রশ্নকে আমি সম্মান জানিয়ে বলছি। আপনি দেখবেন, বিশেষত আমি ডোমজুর স্পেসিফিক যদি বলি, ডোমজুরের বিভিন্ন কয়েকটা স্কুল একদম ভগ্নদশায় হয়েছিল, যেরকম মাঝেরহাট ক্ষীরোদাময়ী প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, তো যিনি এবার প্রার্থী হয়েছেন তাপস মাইতি, পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ হাওড়া জেলা পরিষদে, ওই স্কুলটা সম্পূর্ণ ডেমোলিশ করে নতুন করে 75 কোটি টাকা ব্যয় করে বিদ্যালয়টিকে করে দিয়েছেন। এবং আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছি প্রাথমিক বিদ্যালয়টাকে যাতে ইংরাজি মাধ্যমে, উনি আবেদন করেছেন প্রাথমিক বিদ্যালয়কে যাতে ইংরাজি মাধ্যমে উত্তীর্ণ করা যায়। আরো একটা আছে, একদম সংক্ষেপে, আমাদের একটা ডোমজুরের জ্বলন্ত সমস্যা হচ্ছে ডোমজুরে একটা ডিগ্রি কলেজ নেই। আমাদের প্রার্থী প্রথম কাজ হবে জিতে আসার পর ডোমজুরে একটা ডিগ্রি কলেজ উপহার দেওয়া। এক সেকেন্ড, আমি খুব সংক্ষেপে, যে দিদি প্রশ্ন করেছিলেন, এক সেকেন্ড একটু ধৈর্য ধরুন প্লিজ। উষা বাবু, আমি সবাইয়ের কাছে যাচ্ছি, প্লিজ একটু ধৈর্য ধরতে হবে। সবিতাব্রত এবং উত্তম বাবু দুজনের, সবিতাব্রত বাবু এবং উত্তম বাবু দুজনের কাছেই প্রশ্ন ছিল ওই দিদির, যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনারা এত কটাক্ষ করেছেন, এমনকি একাধিক নেতা সবিতাব্রত বাবুদের কখনো ভিক্ষার দানও বলেছেন, এখন আপনারা বলছেন 3,000 টাকা দেবেন আপনারা ক্ষমতায় এলে। বামেরা তার থেকেও 1 ডিগ্রি বাড়িয়ে বলছে। বলুন, এক সেকেন্ড সবিতাব্রত বাবু। প্রথম কথা হচ্ছে, এক সেকেন্ড কেন দাঁড়ান না, আমার কাছে তথ্য থাকে দাদা, আপনাকে আমায় তথ্য দিতে হবে না। একদম ঠিক বলেছেন যে এটা মানে আমরা কখনো চাইনি যে আমাদের ভাতা দেয়া হোক, কিন্তু আজকে রাজ্যের অবস্থাটা যে জায়গায় দাঁড়িয়েছে, একটা তো ক্রাইসিস ম্যানেজ করতে হবে, একটা যে উন্নয়ন, একটা যে তাকে শিক্ষা দেওয়া হবে, নতুন কলকারখানা হবে, হচ্ছে না। ফলে আমরা ক্ষমতা আসার পরে প্রাথমিক কলকারখানা হবে, আপনি সরাসরি 3,000 আপনারা মনে করছেন যেটা দরকার, এই মুহূর্তে তো দরকার আছে। যারা বলছিলেন ভিক্ষার দান, তারা সেই সময় যারা বলেছিলেন, সেই সময় মনে হয়েছিল যে আমাদের আরো বেশি কলকারখানা দরকার, কিন্তু আজকে এটা কলকারখানা এরা করছে না। কিন্তু এবং আমরা ভারতীয় জনতা পার্টি একমাত্র যদি আসে তাহলে এখানে উন্নয়ন হতে পারে, সেটা অন্যান্য রাজ্য দেখলেই বোঝা যাচ্ছে সেখানে। এবং যতদিন না হচ্ছে ততদিন অবধি ভাতাটা দিতে হবে, এটা প্র্যাকটিস করেছে। তো একটা সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ আমাদের করতে হবে। এক সেকেন্ড উত্তম দা, এক সেকেন্ড, না ওখান থেকে কোনো কথা না, এক সেকেন্ড, না সাইলেন্স, না উত্তম দা এক সেকেন্ড। আমি এটা বলতেই হবে যে আপনাদের সময় আমরা দেখেছিলাম যে মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপ সেটা শুরু হয়েছিল। উত্তম দা, আপনাদের সময়, ভালো কথাই বলছি, আপনাদের সময় সেলফ হেল্প গ্রুপ শুরু করেছিলেন আপনারা, ভালো কথা, আপনাদের জন্য পজিটিভ কথা বলছি। পরবর্তীকালে এখন এই যে ভাতা, যেটা লক্ষ্মীর ভান্ডার, যেটা নিয়ে নানা রকমের প্রশ্ন আপনারা তোলেন, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যুবসাথী, যেটা নিয়ে আপনারা বলেন যে আসলে এটা ঘুরিয়ে বেকার ভাতা ফেরাতে হচ্ছে কারণ কর্মসংস্থান নেই। সেখানে দাঁড়িয়ে আপনাদের এখন যে অবস্থান, যে আপনারা বলছেন যে আপনাদের কেউ বলছেন যে আপনারা 7,000 টাকার ওপর আপনারা দেবেন, এটা কেন? কোথাও আমাদের নির্বাচনী ইশতেহারে বেরিয়ে বলা আছে 7,000 টাকা দেবো আমরা? আপনাদের নির্বাচনী ইশতেহার বেরিয়ে গেছে? না, আমরা বেরিয়ে গেছে অন দ্য রেকর্ড বলুন কে বলেছে, ওটা ওনার কথা। আমরা ভাতার বিরুদ্ধে কিছু দেবেন না, কে বলেছে দেবো না? আমরা ওটা আপনি তো বলছেন, আমি জিজ্ঞেস করছি। আমরা পরিষ্কার কথা, ভাতার বিরোধিতা করছি। কোথায় ভাতার বিরোধিতা করছি? তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ বেকার যুবককে বেকারের নাম লিখিয়ে 21 লক্ষ 22 লক্ষ বেকার একটা সরকার গর্ববোধ করে, তাহলে সেই সরকারের উন্নয়ন যদি এটা হয়, বেকার ভাতার বেকার সৃষ্টি করে, লক্ষ লক্ষ বেকার সৃষ্টি করে একটা দল, একটা সরকার যদি গর্ববোধ করে, এটাই হচ্ছে রাজ্যের উন্নয়ন। আমি আসবো একটা ছোট্ট ব্রেক। আচ্ছা এক সেকেন্ড, উষা বাবু বলতে চাইছিলেন, ও এক সেকেন্ড সাইলেন্স প্লিজ, সাইলেন্স। না ওখান থেকে কোনো রকম কথা না।
বিকজ নো মিনস নো। আমি যেটা বলছি, তো দুটো দলই কেমন কৌশলে যে বাংলার আপনি যে পয়েন্টে বলুন, পয়েন্টে বলুন। আপনি বলছিলেন দিল্লিতে ওরা টাকা দেয়নি, তাই তো? না, দুটো দলই চাকরিটা মানে অগ্রাহ্য করে চলে যাচ্ছে। চাকরির কথাটা কৌশল হয়ে ওনারা এড়িয়ে বেরিয়ে যাচ্ছেন চাকরিটা। ভাতা খাতার রাজনীতি ওনারা দুজনেই বলে চলেছেন যে এই ভাতার রাজনীতি যেটা হচ্ছে 6 হাত মানুষের 4 হাত কাঁথার মতো, কখনো মাথা চাপা দিলে পা বেরিয়ে পড়ে, পা চাপা দিলে মাথা বেরিয়ে পড়ে, সেই রকম। বিজেপির তো কোনো প্রশ্নই ওঠে না। যারা স্বামী বিবেকানন্দ মূর্তিতে বিজেপির পতাকা ধরিয়ে দেয়, হ্যাঁ, সেই সব আমাদের এই বাংলার তো রাজনীতি দূরের কথা, এখানে তো তাদের আসার কথা প্রশ্নই ওঠে না। আমি তৃণমূল দাদার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে যে চাকরি জন্য এই যারা তিরুপলে দীর্ঘদিন বছরের পর মানে বছর আপনি আন্দোলন- ধরে নিচ্ছেন বিজেপি আসবে না, তৃণমূল আসবে? না, আমি যিনি রুলিং আছেন আপনি যেটা বললেন, না, বর্তমানে রুলিং আছে। বর্তমান রুলিং আবার কি? আর তো 1 মাস। 1 মাস না না, 1 মাস পরে ভোটের ফল বেরোবে, আপনি এখন বলছেন না না ওরা তো ক্ষমতায় আসবে না। তৃণমূল দাদাকে এই প্রশ্ন করি, তার মানে আপনি ধরে নিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে? ওনার কাছে প্রশ্ন যে তাদের চালে ওনারা আন্দোলন করতে করতে ওই কলেজে আর আপনারা 294টা আসনে লড়াই করবেন। সিপিএম তৃণমূল কংগ্রেস সব ইন্ডিজোটের পার্টনার। আসবে একটা ছোট্ট ব্রেক, ইন্ডিজোট। ছোট্ট একটা বিরতির পর ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভ্যান। ফিরে এলাম বিরতির পর, একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি শেষ পর্যায়ে আবারও ডোমজুড়ে একটু কনসেন্ট্রেট করি। খুব সংক্ষেপে 4 জনের কাছে যাব, আমাদের সময় একদম কম। আমি প্রথমে শুভ্রকান্তির কাছেই যাব। কিসের ভিত্তিতে আপনারা ভোট চাইবেন? এই যে এত প্রশ্ন, এত মানুষের মনে, কিসের ভিত্তিতে আপনারা ভোট চাইতে যাচ্ছেন? খুব সংক্ষেপে। দেখুন, আমাদের দুটো ইস্যু প্রধানত। একটা হচ্ছে উন্নয়ন, দ্বিতীয় হচ্ছে বাংলা বিরোধী শক্তিকে পরাস্ত করা। একদম ইতিমধ্যে আমি আর যদি আপনাকে তথ্য দিয়ে বলতে পারি, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন আপনাকে একটু আগেই বলেছি আমরা কি করেছি। স্বাস্থ্য পরিষেবা বাঁকড়াতে আমরা রিসেন্টলি ডোমজুড়ে চাইল্ড কেয়ার হাব নির্মাণ সম্পূর্ণ করেছি। স্যানিটেশন, সলপ মোড় বেলু স্টেশনে 2টো কমিউনিটি টয়লেট করা হয়েছে। ডোমজুড়ের গর্ব, হাওড়াতে প্রথম হাই ক্লক টাওয়ার হয়েছে জগদীশপুরে, হাওড়াতে প্রথম, হাওড়া জেলায় প্রথম। আইসিডিএস কেন্দ্র নির্মাণ, এই মুহূর্তে আমরা 5টা আইসিডিএস কেন্দ্র করেছি, জগদীশপুর, সাপুইপাড়া, নান্না, চকপাড়া, বাঁকড়া। এছাড়া আমরা যেটা করতে চলেছি হাওড়া, আমরা যেটা আরো করছি, আমাদের কাজ চলছে ড্রেনেজ ক্যানেল 2, যেটা নিয়ে উনি বলছিলেন। পুরোটা টাইম আমি যেটা মেন একদম উন্নয়ন নিয়ে যাবেন এবং আপনারা এই ক্যাম্পেইনটা নিয়ে যাবেন যে বিজেপি নাকি বাংলা। ওনাকে বলে একটা বলে দিই, উনি বলছিলেন জলের সমস্যার কথা। হাওড়া ড্রেনেজ ক্যানেল 2 কে এমব্যাঙ্কমেন্ট করে সেটাকে আমাদের পার বাঁধিয়ে দিচ্ছি, এমব্যাঙ্কমেন্ট করছি, যে জল যাওয়ার সমস্যা সেটা সমাধান। আমি উত্তমদার কাছে আসি যে উত্তমদা, ডেফিনেটলি 34 বছর আপনারা সরকারে ছিলেন, 15 বছর আপনারা সরকার থেকে তো চলে গেছেনই, বরং এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি যে প্রশ্নটা উনি করলেন যে আপনাদের খাতা খোলার লড়াইটা, সেটা আপনাদের ফোকাসে রাখতে হচ্ছে। আপনারা কোন ইস্যুগুলোকে নিয়ে ডোমজুড়ের মানুষের কাছে যাচ্ছেন মূলত? আজকে ডোমজুড়ের প্রধান ইস্যু হচ্ছে ডোমজুড়কে পৌরসভায় রূপান্তরিত করতে হবে, যা বামপন্থ সরকার 2011 সালে পাশ করে গিয়েছিল, এনারা করেননি তৃণমূল কংগ্রেস। এবং বালি গ্রামাঞ্চল ডোমজুড়কে পৌরসভায় রূপান্তরিত করতে হবে, 15 বছর ধরে যেটা আটকে রাখা হয়েছে, এটা প্রধানতম আমাদের ইস্যু। তার আগে 34 বছর ওটা আটকে ছিল না। না, আমরা তো করে গেছিলাম, আমরা তো মন্ত্রিসভায় পাশ করে গিয়েছিলাম, তার রেকর্ডস আছে। শেষে মন্ত্রিসভায় ডোমজুড় পৌরসভা হবে, নিশ্চিন্দা পৌরসভা হবে, সেটা আপনিও জানেন, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় ইস্যু, ডোমজুড়ের প্রধানতম ভয়াবহ ইস্যু নিকাশি সমস্যা। নিকাশি, মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে, এটা নিকাশি ইস্যুকে। আর তৃতীয় ইস্যু পানীয় জল। 4 নম্বর হচ্ছে আপনার গ্যাস গ্রিডের জমিতে হসপিটাল করতে হবে। 5 নম্বর নিস্কো কারখানার যে জমি যে পড়ে আছে, সেই জমিতে আপনাকে সরকারি কাজে ব্যবহার করতে হবে, প্রমোটিং করা যাবে না। এই প্রধান বাঁকড়া যানজট সমস্যা, প্রধান কয়েকটি। আমরা এটাই যে শিক্ষা ক্ষেত্র যিনি বললেন শিক্ষার উন্নয়ন, অবভিয়াসলি রুলিং দল হিসাবে তাদের উন্নয়নের দিকটা দেখতেই হবে। এবং যে আইসিডিএস এর কথা বলছেন, আমরা বলছি আইসিডিএস আরো বেশি হোক, কিন্তু তাদের গুণগত শিশুগুলোকে যে খাবার দেওয়া হয় তার গুণগত মানটা আরো বৃদ্ধি করা হোক, আমরা সেদিকে লক্ষ্য দেবো। তাদের যেন পানীয় জল এবং গুণগত মানে খাদ্যতে যেন ফুডটা যেন সলিড হয়।
এবং আশেপাশে ডোমজুরের আশেপাশে যে শিল্প কারখানা যেগুলো আছে সেগুলো 34 বছরে পুরো শেষ হয়ে গেছে। এনারা 15 বছরে সেগুলো কোনো রকম ভাবে খাড়া করে দাঁড়াবে, যেমন চটকল আছে। খুব খারাপ করেছে 34 বছরে, অথচ পরে 10 বছর, লাস্ট 10 বছরে বারবার ওদের সঙ্গে জটে গেছেন। খুব খারাপ করেছে, শিল্প সব উঠিয়ে দিয়েছে। আরে 34 বছরে যেটা করেছে নবান্ন, সেটা মমতা ব্যানার্জি নবান্ন চালাচ্ছেন 34 বছরে। আমি উত্তম দা এক সেকেন্ড, আচ্ছা এক সেকেন্ড, এখন আপনারা বলছেন যে ওরা 34 বছরে সব কলকারখানা তুলে দিয়েছিল। 2016 থেকে আর এই জাস্ট কয়েক মাস আগে পর্যন্ত একাধিক নির্বাচনে দেখুন আমরা কিন্তু ওদের সঙ্গেই তো দাঁড়িয়েছেন, ওদের প্রার্থীর হয়ে ভোট চাইতে। আমরা 2011-তে তৃণমূলকে আমরা এনেছিলাম, যখন দেখেছি এনারা রাজধর্ম পালন করছে না, তখন আমরা আবার ওই অবস্থান থেকে সরে এসে আমরা তখন ভাবে আবার করি যে এক সেকেন্ড, এটা না আমার আমি একটু হালকা ছলে বলি, এটা আগে ওই বাংলা সিনেমায় প্রসেনজিতের কিছু সিনেমা থাকতো যে বড়দা সবকিছু করছেন, ছোট ভাইকে আনছেন, পড়াশোনা শেখাচ্ছেন, কিন্তু তারপর ছোট ভাই দেখছেন, এরকম টাইপের একটা সুর শোনা গেল। একদম শিল্প চটকল এগুলো থেকে একদম হাত গুড়িয়ে নিয়েছেন। কেউ না শিল্পের কথা কেউ বললেন না, কিন্তু ওনারা দুজনেই বক্তব্য রাখলেন। শিল্পের কথা বললেন না, চাকরির কথা বললেন না, শিক্ষার পরে একটা তো শেষ আছে, তারপরে সেই ছেলেটার ভবিষ্যৎ, সবিতাব্রত ভবিষ্যৎটা নিয়ে আপনারা বলতে বলুন। এক সেকেন্ড, সবিতাব্রত কোথায় দেবেন? ঠিক হলো আমার টাইম, আমার টাইম। এক সেকেন্ড, সবিতাব্রত প্রথম কথা হচ্ছে উনি শিক্ষার উন্নতির জন্য বলেছেন 75 কোটি টাকা খরচা করেছেন, আরো অনেক কোটি টাকা খরচা করেছেন। টাকাটা কত খরচা করেছেন সেটা শিক্ষার উন্নয়নের মাপকাঠি নয়। এক মিনিট আমাকে বলতে প্লিজ, আমরা বলি। প্রথম কথা হচ্ছে যে কতগুলো প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, নিশ্চিন্দায় 3খানা 4খানা প্রাইমারি স্কুল বন্ধ, বালি দুর্গাপুরে আশুতোষ প্রাইমারি স্কুল বন্ধ, বিনাপানি স্কুল বন্ধ, জগদীশপুর দেবীর পাড়ার মধ্যে প্রাইমারি স্কুল চলে না। আমরা বলছি তো, আমরা আমাদেরকে বলতে দিন। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন পানীয় জলের জন্য প্রত্যেকটা মানুষের থেকে 6000 টাকা করে নিয়েছেন। কল্যাণ ঘোষ বলেছিলেন সেই টাকা ফেরত দেওয়া হবে। আজ পর্যন্ত 10% মানুষ, 10% কি 2% মানুষও সেই টাকা ফেরত পায়নি। আমরা সেটাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করব। আমরা যদি ক্ষমতায় আসি পশ্চিম বাংলাদেশ বানাতে দেবো না, আমরা এটাকে ভারতবর্ষই রাখবো। যে ভারতবর্ষটাকে আবার বিভেদ করার চেষ্টা হচ্ছে, আবার কাঁটাতার দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ডিস্টার্ব করা হচ্ছে। এই কথা যখন বললেন আমাকে শেষকালে একটা প্রশ্ন করতে হবে, মাইকটা নামান। অপারেশন সিন্দুর আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত প্রাইডের। জাস্ট গত মে মাসের আমরা দেখেছি এই অপারেশন সিন্দুরের পর সমস্ত দল মত নির্বিশেষে সবাই তারা কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে। অপারেশন সিন্দুরের সময় সরকারকে বলেছে যে আমরা পাশে আছি, তোমরা সিদ্ধান্ত নাও। আমরা দেখেছি যে গ্লোবাল আউটরিচ হয়েছে, যেখানে বিভিন্ন সুপ্রিয়া সুলে থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের বিরুদ্ধে আপনারা সুর চড়ান, আপনাদের বিরুদ্ধে যারা সুর চড়ায়, তারা বিদেশের মাটিতে গিয়ে পাকিস্তানকে এক্সপোজ করেছে। সরকারের যে ভারত সরকারের যে ভূমিকা সেটা নিয়ে তারা সেখানে তাদের সোচ্চারে বলে এসেছে। আজকে ওখানে অভিযোগ যে সিইও দপ্তরের সামনে বিজেপি সমর্থকরা অপারেশন সিন্দুর করে দেবো হুমকি দিয়েছে। আপনি মনে করেন এটা উচিত, সঙ্গত? যদি কোনো মানুষকে কোনো রকম চমকানো উচিত নয়, সেটা নির্বাচন কেন্দ্রে প্রথম কথা হচ্ছে অপারেশন সিন্দুর নিয়ে ওনারা ডাবল স্ট্যান্ড রেখেছেন। একদিকে সেটা ভিন্ন, অপারেশন সিন্দুর তো আমাদের প্রত্যেক ভারতীয়র কাছে প্রাইডের। একদম, কিন্তু আপনি মনে করেন যে বিজেপি সমর্থকদের এটা সঙ্গত হয়েছে যে অপারেশন সিন্দুর করে নেব বলা? একদম, কিন্তু এটা আমাকে বলতে দিন, উনি আমাকে প্রশ্ন করেছেন। এবং অপারেশন সিন্দুর নিয়ে যারা পাশে থাকছেন তারা আবার একদিকে বলছে ভিডিও না দেখলে বিশ্বাস করি না। মমতা ব্যানার্জি নিজে বলেছেন, এখানে দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য, তারপরে হচ্ছে ওনার নামটা ভুলে যাচ্ছি, উনি বলেছেন যে জন ব্রিটাস বিদেশ গেছেন। জন ব্রিটাস, বিকাশ ভট্টাচার্য যদি এখানে দাঁড়িয়ে বলে থাকেন, তিনি তখন পাকিস্তানের কারা করেছে আমাদের কাছে প্রমাণ আছে না? জন ব্রিটাস ও সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ, তিনি সরকারের হয়ে গলা ফাটিয়েছেন বিদেশের মাটিতে। বিদেশের মাটিতে গলা ফাটিয়েছেন, শশী থারুর গলা ফাটিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গলা ফাটিয়েছেন, সুপ্রিয়া সুলে গলা ফাটিয়েছেন। আমি কিন্তু একবারও বলছি যারা বিদেশের মাটিতে গিয়ে তারা যখন গলা ফাটিয়েছেন আমরা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু আবার একই সাথে দেশের মানুষকে খেপিয়েছেন, বলেছেন অপারেশন সিন্দুরের কোনো প্রমাণ হয়নি। কোথাও আমরা কি দেখেছি? এখানে বলেছে যে পাকিস্তানের, কেন পাকিস্তানের মানুষ? আপনাদের এটাই দোষ, আপনারা দেশপ্রেমী আর সবাই ভারতবর্ষের সব মানুষ দেশদ্রোহী। একদম, একমাত্র আপনারা আমাদের চেয়ারম্যান বলেছে, বামপন্থীরা নেতাজিকে তোজর কুকুর বলেছে, বেরিয়েছিল। দেশপ্রেম আমরা কাদের থেকে শিখবো? দেশপ্রেম কাদের থেকে শিখবো? যারা নেতাজি সুভাষকে তোজর কুকুর বলেছে। শেষ।